আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব প্রোনাউন সম্পর্কে। আমি এখানে প্রোনাউনকে জানার আগে সর্বপ্রথম আমরা জানবো যে প্রোনাউন কি। আসলে ডেফিনিশন সম্পর্কে একটু আমাদের জানা দরকার আছে, যে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করব আমরা তাকে প্রোনাউন বলা হবে। আমরা রামের পরিবর্তে হি ব্যবহার করলাম, এটা প্রোনাউন। শিলার পরিবর্তে সি ব্যবহার করলাম, এটা প্রোনাউন। এবং এই কর্মের পরিবর্তে ই ব্যবহার করলাম, এটা প্রোনাউন। আসলে এই প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, বাংলা অর্থ নামের পরিবর্তে যে ওয়ার্ডকে আমরা ব্যবহার করব সেই ওয়ার্ডকেই বলা হবে প্রোনাউন। ঠিক আছে, নামের পরিবর্তে যে শব্দকে ব্যবহার করা হবে সেটাই প্রোনাউন। আমি এখানে প্রোনাউনকে 8টা ভাগে ভাগ করেছি। আমরা একটু জেনে নেব প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভের মধ্যে থাকছে হচ্ছে তোমার হু, হুম, হুজ, হোয়াট। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন 3টি, ইচ, আইদার, নেদার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দিস, দ্যাট, দোস। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, দ্যাট। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, অন আদার, অন অ্যানাদার। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ। এই সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো। আর ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অন, অন, সাম, সেভারাল, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং। এরকম যে ধরনের প্রোনাউনগুলো রয়েছে তাদেরকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলব। ওকে, আমি এই পার্সোনাল প্রোনাউনগুলো কিন্তু এখন কোনগুলোকে বলা হয় আমি কিন্তু এখানে লিখিনি, আমি একটা বক্স এখানে লিখেছি। আসলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউনগুলো যে পার্সোনাল প্রোনাউনকে বুঝতে হলে আমাকে এই পার্সোনাল কথাটা বুঝতে হবে। এই পার্সোনাল মানে কি? পার্সোনাল কথাটার অর্থ হচ্ছে নিজস্ব, এরকম কিছু বোঝাচ্ছে, ব্যক্তিগত এরকম কিছু বোঝাচ্ছে, তাই জন্য এদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আমরা তো জানলাম, উই নো দ্যাট, যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করবে সেটাই প্রোনাউন। তো এই পার্সোনাল প্রোনাউনগুলোকে একটা ছক, একটা বক্সের মাধ্যমে আমি এখানে বুঝবো। একটু যাদের খাতা কলম নেই তোমরা খাতা কলম নিয়ে নিতে পারো। এখানে দেখো, আমরা পার্সনকে কিন্তু 3 ভাগে ভাগ করি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি পার্সন সম্পর্কে আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি, তবুও আমি বলছি যে আই এবং আই দিয়ে যতগুলো শব্দ তৈরি করা যাবে বা তৈরি হয় সবগুলোই ফার্স্ট পার্সন। ইউ দিয়ে যতগুলো শব্দ তৈরি করা যাবে সবগুলোই সেকেন্ড পার্সন। এবং আই এবং ইউ ই বাদ দিয়ে যতগুলো শব্দ তৈরি হবে সবগুলোই থার্ড পার্সন। এক কথায় এটাকে যদি বলতে হয়, আই এর গোষ্ঠী ফার্স্ট পার্সন, ইউ এর গোষ্ঠী সেকেন্ড পার্সন, এবং আই এবং ইউ এর গোষ্ঠী বাদ দিয়ে যতগুলো থাকছে সবগুলোকে বলা হবে থার্ড পার্সন। বুঝা গেল? এবার আমি এই পার্সনগুলোকে কেস অনুযায়ী 3টে ভাগে ভাগ করেছি, 3টে ভাগ দিয়েছি আমি এই পার্সনগুলোকে কেস অনুযায়ী। কেস একটা ইংরেজি গ্রামাটিক্যাল পার্ট, আমরা আলোচনা করবো সময় পেলে। যাই হোক, এখানে সাবজেক্টিভ লিখেছি, পসেসিভ লিখেছি, আর অবজেক্টিভ লিখেছি, তাই না? এই বক্সের মধ্যে যতগুলো আছে এগুলো সবগুলোই প্রোনাউন। কি ধরনের প্রোনাউন? না, এই সবগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই পার্সোনাল প্রোনাউন, উই পার্সোনাল প্রোনাউন, ইউ, হি, শি, ইট, দে, মাইন, মাইন, আওয়ার, আওয়ার্স, ইওর, ইওর, হিজ, হার, হার্স, ইটস, দেয়ার, দেয়ার, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলোর ব্যবহারটা যদি আমরা না জানি বা কোথায় কোন প্রোনাউনটাকে আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হবে। তাই জন্য আমি এই বক্সের মধ্যে দেখে নেব। দেখো, ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, মাইন, মাইন, আওয়ার, আওয়ার্স, মি, আস। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন। ইউ, ইওর, ইয়োরস, ইউ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সোনাল তোমার হচ্ছে প্রোনাউন। এবার থার্ড পার্সোনাল প্রোনাউন এগুলো হি, শি, ইট, দে, হিজ, হিম, হার, ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই আমার প্রোনাউন। কিন্তু কোনটা কি ধরনের? এগুলো হচ্ছে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, এটা সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে থার্ড পার্সোনাল প্রোনাউন, এই লাইনটা। তাহলে এই পার্সন অনুযায়ী আমরা দেখলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলোই ফার্স্ট পার্সোনাল প্রোনাউন। এই ঘরের মধ্যে যেগুলো আছে সবগুলোই হচ্ছে সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, এবং এই বক্সের মধ্যে এই লাইনে যতগুলো আছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সোনাল প্রোনাউন। ওকে, এবার আমরা জানবো সাবজেক্টিভ। এই যে প্রোনাউনগুলো রয়েছে এই প্রোনাউনগুলোকে আবার 4টে ভাগে ভাগ করা, 3টে ভাগে ভাগ করা হলো। কি কি? এক হচ্ছে সাবজেক্টিভ কেস, 2 হচ্ছে পসেসিভ কেস, 3 হচ্ছে অবজেক্টিভ কেস। বুঝা গেল? কারণ এই প্রোনাউনগুলো সেন্টেন্সের উপর বসার, সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে এই অনুযায়ী কিন্তু কেস অনুযায়ী তাদেরকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, ডিভাইড করলাম।
বুঝা গেল? এবার দেখো এখানে যে আই রয়েছে, উই রয়েছে, ইউ রয়েছে, হি, সি, ইট, দে, এগুলো পার্সোনাল প্রোনাউন তো ঠিকই, কিন্তু এগুলো কি ধরনের পার্সোনাল প্রোনাউন? এগুলো হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এরা সব সময় সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। কি রূপে ব্যবহৃত হয়? সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। এগুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স গঠন করব, এদেরকে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যখন আমরা খুঁজে বের করব, দেখবো যে এরা সাবজেক্ট রূপে আছে। এরা সবসময় সাবজেক্টের রূপ ধারণ করে কোনো সেন্টেন্সের মধ্যে। তাই জন্য এই প্রোনাউনগুলোকে বলা হবে পার্সোনাল, এই প্রোনাউনগুলোকে বলা হবে সাবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? মনে করো আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এদেরকে দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স গঠন করি বা বাক্য গঠন করি, তাহলে আমরা এদেরকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। এবং কোনো সেন্টেন্সের মধ্যে যদি এদেরকে খোঁজার চেষ্টা করি, দেখবো যে এরা সাবজেক্টের রূপ ধারণ করে আছে। তো এইটুকু ক্লিয়ার হলো যে এরা সাবজেক্ট রূপে থাকে কোনো সেন্টেন্সের মধ্যে। ক্লিয়ার? এই প্রোনাউনগুলো সবসময় সাবজেক্ট রূপে থাকে, এটা সাবজেক্টের রূপ ধারণ করে। তাই জন্য এদেরকে বলা হয় সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এবার চলে আসবো আমরা অবজেক্টিভ। অবজেক্টিভ গুলোকে বলা হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। এই যে প্রোনাউনগুলো আমি এখানে পেলাম, এই প্রত্যেকটা প্রোনাউন কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে এরা অবজেক্টের রূপ ধারণ করে থাকে, এরা অবজেক্টের রূপ নেয়। এবং আবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজি, ইংরেজি সেন্টেন্সের মধ্যে যদি আমরা খোঁজার চেষ্টা করি, দেখবো যে এই প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সের অবজেক্টের রূপ বা অবজেক্টের চেহারা ধরে বসে আছে। এরা সবসময় সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়, এরা অবজেক্টের রূপ ধারণ করে থাকে। এরা যখন কোনো সেন্টেন্সে আমরা গঠন করবো কোনো সেন্টেন্স, তখন দেখবো যে এরা অবজেক্টিভ হচ্ছে। তাই জন্য এদেরকে বলা হয় অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এবার সব থেকে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে পসেসিভ। এই পসেসিভটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। এখানে মাই মানেও আমার, মাইন মানেও আমার। এই পসেসিভ প্রোনাউন, আমি আই এর পসেসিভ প্রোনাউন দুটো লিখেছি, মাই, মাইন, উই এর দুটো লিখেছি, ইউ এর দুটো লিখেছি, হির একটা লিখেছি, হিজ, শুধু হিজ লিখেছি, সি এর দুটো পসেসিভ প্রোনাউন লিখেছি, ইটের একটা লিখেছি, দের দুটো লিখেছি, দেয়ার এবং দেয়ার্স লিখেছি। এই বক্সটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। এগুলো সাবজেক্ট যদি হয়, এগুলো হলো সাবজেক্ট কোনো সেন্টেন্সের মধ্যে, আর এগুলো হলো অবজেক্ট। তাহলে এগুলো কি? এগুলো দেখো, এগুলোর ব্যবহার আমাকে বুঝতে হবে। এগুলোকে বলা হয় পসেসিভ কেস। আর কারণ হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, মাই মানেও যদি আমার হয়, মাই মানেও আমার। এখানে একটা জিনিস খুব গুরুত্ব রয়েছে, আমরা তোমার হচ্ছে উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বুঝবো। মাই মানেও আমার, মাই মানেও আমার। তাহলে আমি কোথায় মাইন লিখবো আর কোথায় মাইন লিখবো? আর এই যে আমি যদি এখানে লিখি, আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখে নিতে পারো, অসুবিধা নেই, নাহলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। সেই জায়গা থেকে আমাকে মাথায় রাখতে হবে যে এই যে মাই, এই মাইটা যদি আমার পসেসিভ প্রোনাউন, এই মাইকে আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, মাই মানে কি? আমার। পসেসিভ প্রোনাউনগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স গঠন করা হয়, তার সঙ্গে বা তারপরে যদি কোনো নাউন না থাকে, তাহলে সেটার কোনো বাক্য গঠন করতে পারে না। পসেসিভ প্রোনাউনগুলোর পরে যদি কোনো নাউন না বসাও বা কোনো নাউন না থাকে, তাহলে সেই বাক্যটা সম্পূর্ণ হয় না। যেহেতু আমি বললাম আমার, মাই মানে কি? আমার। তো আমার কি? আমার কলম, আমার বই, আমার খাতা, আমার লাইট, আমার ফ্যান, আমার কি? এখানে আমাকে একটা অবশ্যই, আমার কাকা, আমার বাবা, অবশ্যই আমাকে একটা এখানে নাম লিখতে হবে। মনে করো আমার কলম, আমার কলম, তার মানে কি? এটা আমার পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে সবসময় কি থাকবে? একটা নাউন থাকবে। এইটুকু বুঝতে পারলাম? পসেসিভ প্রোনাউনের পরে সবসময় একটা কি থাকবে? নাউন থাকবে। তাহলে এটাতে যদি আমরা একটা বাক্য লিখি, মনে করো একটা বাক্য আমি লিখছি, he is my father. এটা কি? নাউন। তাহলে এই নাউনটা কি করছে? আমাকে এটা নাউন সম্পর্কে আমাকে আলোচনা দিচ্ছে, নাউন সম্পর্কে আমাকে বর্ণনা করছে কে? এই মাইটা। আসলে এখানে মাইটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, কিন্তু এখানে কিসের রূপ ধারণ করলো? এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল।
তাই না? আমরা জেনেছিলাম নাউন সম্পর্কে যে ধারণা দেয় বা নাউন সম্পর্কে যে বর্ণনা করে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিন্তু পসেসিভ প্রোনাউনটা আমার কি হয়ে গেল, এখানে অ্যাডজেক্টিভ রূপ ধারণ করলাম। কিন্তু সেই ক্ষেত্রে আমি বললাম যে মাই মানও যদি আমার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, যাই হোক এখানে যদি আমরা একটা সেন্টেন্স লিখি যে আমি যেহেতু বললাম মাই মানো আমার, এগুলোর ব্যবহারটা আমাকে একটু শিখতে হবে। কারণটা হচ্ছে এই পজিটিভ প্রোনাউনগুলো একমাত্র মাইন্ড ছাড়া, আমি একটু বলে নিই তারপর আমি সেন্টেন্সটাতে যাব। একমাত্র মাইন্ড ছাড়া বাদ বাকি যতগুলো আছে এগুলো সাবজেক্টেও হতে পারে, আবার অবজেক্ট রূপেও বসতে পারে। কথা বলতে পারলাম? এই মাইন্ড ছাড়া বাদ বাকি যেগুলো আছে এগুলো অনেক সময় সাবজেক্ট হিসেবেও কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়, আবার কোনো সেন্টেন্সে অবজেক্টের রূপও ধারণ করতে পারে। এক কথা সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই হতে পারে, একমাত্র মাইন্ড ছাড়া। তাই জন্য এই মাইন্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল এখানে, তার মানে এখানে তার রূপ পরিবর্তন করলাম। কিন্তু এই মাইন্ড তার চেহারা পরিবর্তন করে না, সে প্রোনাউনে থাকে, সে কখনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো রূপ ধারণ করে না। আমি যদি এরকম লিখি বাক্যটা, হি ইজ মাইন ফাদার, যেহেতু আমি বললাম যে মাইন মানো আমার, তাহলে তো আমি একটা সেন্টেন্স এইভাবে লিখতে পারি। কিন্তু এইভাবে যদি আমরা কোনো সেন্টেন্স লিখি তাহলে কিন্তু সেটা কি হবে, ভুল হবে। আসলে এই মাইন্ড এই অর্থে আমরা যখন ব্যবহার করব সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, হি ইজ আ ফাদার অফ মাইন। একই অর্থ, হি ইজ মাই ফাদার, সে হয় আমার বাবা, হি ইজ এ ফাদার অফ মাইন, এটার অর্থ একই, মানে অর্থ একই, কিন্তু যদি আমরা এইভাবে লিখি তাহলে কিন্তু ভুল হবে। তাই জন্যে, কারণ এই মাইন্ডটা কিন্তু সবসময় অবজেক্টিভ প্রোনাউনে থাকে। প্রোনাউন যেহেতু এটাকে আমি যদি এখানে বুঝি তাহলে সেটা অ্যাডজেক্টিভের রূপ ধারণ করলো। এই প্রোনাউন মাইন্ড কখনোই অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পদের বা অন্য কোনো রূপ ধারণ করে না, পার্সের রূপ ধারণ করে না, সেই সব প্রোনাউনে থাকে সবসময়। ওই জন্য একে কখনো নামের পূর্বে লেখা যায় না, নামের পরে লিখতে হয়। তাহলে দেখো এই যে তারপরে লিখলাম, তার মানে এখান থেকে বোঝা গেল যে মাইন্ড, আমি যদি এরকম লিখি, দেখো মাইন্ড পূর্বে ইজ আছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই যে মাইন্ড, আওয়ার, ইয়োর, হার্ট, দেয়ার, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় কি থাকবে, তারপরে একটা কি থাকবে, একটা নাউন থাকবে। এই পসেসিভ প্রোনাউনগুলোর পরে একটা নাউন থাকবে, না হলে পসেসিভগুলোর কোনো অর্থ প্রকাশ করতে বা কোনো বাক্য গঠন করতে পারে না। এই জায়গা থেকে আমাকে মাথায় রাখতে হবে যে ইয়োর্স লিখলাম না, আওয়ার্স, ইয়োর্স, হার্টস, দেয়ার, এগুলোর পূর্বে সবসময় অফ থাকবে, এটা মাথায় রাখবে। কি থাকবে? অফ থাকবে। আমরা কোন সেন্টেন্স যখন এগুলো ব্যবহার করবো তখন আমরা যেরকম এগুলো অফ মাইন্ড, অফ আওয়ার্স, অফ ইয়োর, অফ হার্টস, অফ দেয়ার্স এরকম লিখতে হবে। আর এগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এগুলোর পরে কোনো না কোনো একটা নাউন থাকছে। যেরকম আমি একটা উদাহরণ আমি এখানে দিলাম, হি ইজ মাই ফাদার, তার মানে কি এটা আমার পজিটিভ প্রোনাউন, কিন্তু এরপরে আমার একটা কি লিখেছি, একটা নাউন লিখেছি। কারণ পজিটিভ প্রোনাউনগুলো সব পজিটিভ প্রোনাউনের পরে একটা করে নাউন থাকবে, তাছাড়া তারা কোনো বাক্য গঠন করতে পারে না। তাহলে আমরা বুঝলাম যে মাইন্ড, আওয়ার আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার হার্টস, ইটস এবং দেয়ার্স এর পার্থক্যগুলো। এই যে আমি দাগ দিলাম, এগুলোর পরে এগুলোর পূর্বে কিন্তু অবশ্যই কি থাকবে, অফ থাকবে। আর এই যে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, মাই, আওয়ার, ইয়োর, হার্ট, ইটস, দেয়ার, এগুলোর পূর্বে ভার্ব থাকতে পারে, আবার আরও অন্য কোনো পার্শ্ব পিস থাকতে পারে। তাহলে এইটুকু বুঝাতে পারলাম মাই এবং মাইন্ড কোথায় ব্যবহার করবো আমরা, ইয়োর এবং ইয়োর্স কোথায় ব্যবহার করবো, হার এবং হার্টস কোথায় ব্যবহার করবো, দেয়ার এবং দেয়ার্স কোথায় ব্যবহার করবো। আমরা জানলাম দেয়ার্স, হার্টস, ইয়োর্স, আওয়ার্স, মাইন্ড এগুলোর পূর্বে কি বসে, অফ বসে, আর এগুলোর পূর্বে ভার্ব থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব থাকে, এবং তারপরেও অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমরা চলে যাব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ প্রোনাউনে। ইন্টারোগেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ প্রোনাউন।
আর হোয়াট ছিল। আচ্ছা তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে, আমি একটু লিখে নিই। আমি এখানে লিখলাম হু, হোম, হোস, হোয়াট। এগুলোকে বলা হচ্ছে, এগুলো কিন্তু দেখো তো ডাব্লিউ দিয়ে শুরু হয়, তার মানে এগুলোকে আমরা ডাব্লিউ কোশ্চেন করতে পারবো। ডাব্লিউ কোশ্চেন, তাই না? এই যে ডাব্লিউ কোশ্চেন হু, হোম, হোস, হোয়াট, এগুলো সবগুলোই ডাব্লিউ কোশ্চেন। ডাব্লিউ কোশ্চেন তো অনেকগুলো আছে, তো শুধুমাত্র এই চারটেকেই কেন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বললাম? কারণ আমরা সংজ্ঞাতে জেনেছি যে নামের পরিবর্তে যেটা ব্যবহার হবে সেটাই প্রোনাউন। তো এই চারটা ডাব্লিউ ছাড়া অন্য যে ডাব্লিউ কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে যদি তুমি কোশ্চেন করো তাহলে তুমি নামকে খুঁজে পাবে না, কিন্তু এগুলোকে দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে কিন্তু আমরা নামকে খুঁজে পাবো। এই হু, হোম, হোস, হোয়াট এগুলো কোনো না কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। মনে করো যে হু, আমি যদি এখানে লিখি হু ইজ ইয়োর ফাদার, একটা সেন্টেন্স আমি লিখলাম, তারপরে এটা জিজ্ঞাসা করছি এটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে। তো হু ইজ ইয়োর ফাদার, এই হু দিয়ে যদি আমি প্রশ্ন করি কে হয় তোমার বাবা, তাহলে আমার বাবা কেউ না কেউ আসবে। তারপর আমি যদি বলি যে হোম ডু ইউ লাভ, হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? তার মানে কি হয় কারো নাম আসবে, কোনো না কোনো মেয়ের নাম আসবে, তার মানে ওই নামটা কি, মনে করো শিলা আসলো, রিক্তা আসলো, এরকম কিছু নামগুলো আসলো, তাহলে সেই ক্ষেত্রে এটা নাম। মনে করো রীতা, রীতা একটা নাম, তাহলে এটা নাম, তাহলে নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। ঠিক একরকম হবে হোম, হোয়াট, হোম, এই চারটাকে আমাকে মাথায় রাখতে হবে। এবং এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হচ্ছে এই চারটাকে, হু, হোম, হুজ, হোয়াট। কারণ এগুলো দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে কোনো না কোনো নামকে পাবো। কারণ এগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, এগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই জন্য এদেরকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পারলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পাবো, এই কোশ্চেন মার্কটা থাকবে এবং এই চারটার মধ্যে একটা থাকলে বলতে হবে এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যেগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু তার কোনো নামকে আমরা উত্তর হিসেবে পাই না, তাই জন্য সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলাও হয় না। বোঝা গেল? তাহলে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ে জানলাম, যতগুলো আমার ডাব্লিউ কোশ্চেন থাকবে কেন মাত্র এই চারটাকেই কিন্তু আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এগুলোর ব্যবহার আমরা জানলাম। কেন আমি বললাম হু ডু ইউ লাভ, তার মানে তুমি কাকে ভালোবাসো, তার মানে একজনের নাম তো আসবে অবশ্যই। মনে করো রীতা, তাহলে রীতা হোমটা কার পরিবর্তে ব্যবহার করা হয়? রীতার পরিবর্তে। তাহলে রীতা একটা নাউন, তাহলে নাউনের পরিবর্তে হোম ব্যবহার করা হলো না, হোমটা হচ্ছে প্রোনাউন। বুঝা গেল? এবার মিশাবো। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো, এবার আমরা চলে আসবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা যখন আমরা শিখবো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোকে আমি বলেছিলাম ইজ, আইদার, নেইদার। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা যখন আমরা জানবো তার আগে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা শেখার জন্য এই ডিস্ট্রিবিউটিভ কথাটাই যথেষ্ট। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা, ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বিতরণ করা বা আলোচনা করা বা এক কথায় কোনো কিছু জিনিসকে বিলিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার হবে ইজ, আইদার, নাইদার। ডিস্ট্রিবিউটিভ মানে কি? বিতরণ করা বা সবার মধ্যে ভাগ করে দেওয়া। তো ইজ হচ্ছে আমরা যখন সব কিছু সবার মধ্যেই ভাগ করে দেব তখন সেটা হবে ইজ। মানে পার্টিকুলারলি 10 জন আছে, আমি বললাম ডিস্ট্রিবিউট দ্য পেন্স
ইচ অফ দেম বা ইচ অফ দেম ডিস্ট্রিবিউট পেন্স। তুমি সকল ছাত্রছাত্রীর মধ্যে কর্মগুলো ভাগ করে দাও। ইচ অফ দেম সবার মধ্যেই, ইচ অফ দেম আমি এখানে এগুলোকে একটু বোঝার চেষ্টা করবো। ইচ মানে হচ্ছে সবার মধ্যে সবাই পেয়েছে, আর না হলে সবার মধ্যে কেউ পায় নাই। বুঝা গেল? আইদার মানে হচ্ছে দুজনের মধ্যে দুজনে পেয়েছে, আর নেইদার মানে দুজনের মধ্যে দুজনেই পায় নাই। আমি যদি এটাকে একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করবো। আমি যদি এখানে লিখি each of them join the party. Each of them join the party আমি লিখলাম। তার মানে এখানে কি করেছে, ইচ মানে সবাই, ইচ অফ দেম মানে সবাই, সকলেই কি করেছে, জয়েন যোগ করেছে, জয়েন দি পার্টি মানে পার্টিতে সবাই যোগদান করেছে। এবার আমি যদি এটাকে নট লাগাই, each of them is not join the party, তাহলে এই পার্টিতে কেউ যোগদান করেনি। তার মানে কি বলতে সবাই সবাই যোগদান করবে বা সবাই যাবে। আমি এইখানে থেকে এরকম লিখতে পারি ইচ অফ দেম গান দেয়, সবাই দিয়েছে এরকম। এবার আইদার, এইটুকু বোঝা গেছে, মানে ইস কথাটার অর্থ হচ্ছে সবার মধ্যেই বিতরিত হওয়া, ডিস্ট্রিবিউট হওয়া। এটা সবাই সবাই পার্টিতে যোগদান করছে। আবার এখানে আমি লাইনটাকে এরকম করে বললাম যে কেউ পার্টিতে যোগদান করেনি। তারপর আইদার কথাটা আমরা কি ব্যবহার করবো, আইদার মানে হচ্ছে এরকম যে দুজনের মধ্যে দুজনে। আমি এখানে লিখবো either of two friends join the picnic. Either of two friends join the picnic. তারা দুজনের মধ্যে দুজনেই কি করেছে, either of তারা দুজনের মধ্যে দুজনে পিকনিকে যোগদান করেছে, মানে দুজনের মধ্যে বিতরণ হয়েছে। আমি যদি এটাকে পাল্টে একটু লিখি neither of two friends join in the party, তাহলে কি এখানে দুজনের মধ্যে দুজনে পিকনিকে যোগদান করেছে, আর নেইদার মানে হচ্ছে দুজনের মধ্যে দুজনেই যোগদান করেনি। তাহলে ডিস্ট্রিবিউট কিভাবে করবো আমরা বুঝলাম, ইচ, আইদার, নেইদার। ইচ বলতে সবাই সবার মধ্যে সব ভাগ করে দেওয়া হয়েছে কলমগুলো, এরকম বোঝালে। আর না কারোর মধ্যে ভাগ করে দেওয়া হয়নি। আইদার বলতে দুজনের মধ্যে দেওয়া হয়েছে, আর নেইদার বলতে দুজনের মধ্যে দেওয়া হয়নি, বা দুজনে এখানে সবার মধ্যে সবাই গিয়েছে, দুজনের মধ্যে দুজন গিয়েছে, দুজনের মধ্যে কেউ যায়নি, এরকম। তাহলে আমরা মোটামুটি আমি বোঝাতে পারলাম হয়তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা। এবার আমরা চলে যাব ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন 4 নম্বর, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যালো, এই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমি লিখলাম, এই ডিমনস্ট্রেটিভ মানে হচ্ছে এরকম, আমরা বলি না এগুলো ওগুলো, এগুলি ওগুলি, এরকম। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টা। দিস একটা, ইসি এস, এই দিস একটা, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে দোস। আচ্ছা, আমি যদি এই কলমটাকে বলি দিস ইজ মাই পেন, তাই না? আমি যদি এই বইগুলোকে বলি তাহলে আমাকে বলতে হবে দিস আর বুকস। তার মানে আমি জিনিসটাকে যদি এরকম লিখি, দিস পেন, দিস পেন্স,
কথাটা ক্লিয়ার? দিস একটা জিনিস কাছে বোঝাতে, অনেকগুলো জিনিস কাছে বোঝাতে দিস। একটা জিনিস কাছে বোঝাতে কোন দিস? THIS। আর একটা জিনিস কাছে, অনেকগুলো জিনিস কাছে বোঝাতে TECAC। ক্লিয়ার? এবার মনে করো দ্যাট, এই কলমটা মনে করো দূরে আছে, তখন তোমাকে বলতে হবে দ্যাট ক্যান। দোষ আমরা কখন ব্যবহার করবো? অনেকগুলো যখন জিনিস দূরে থাকবে তখন। ক্লিয়ার? কোথাও বলতে পেরেছি? দেখো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন চারটে, দিস, THIS দিস, এটার অর্থ হচ্ছে এটি, মানে কাছে আছে, কাছাকাছি আছে একটা জিনিস, দিস বানান THIS। অনেকগুলো জিনিস কাছাকাছি আছে, TACAC দিস। একটা জিনিস দূরে আছে, দ্যাট ইজ এ কাউ, ওই যে একটি গরু, এরকম বলছি আমরা। দোস আর বার্ডস, ওই যে পাখিগুলো। তার মানে এটি, এগুলি, ওটি, ওগুলি। ক্লিয়ার? একটা জিনিস কাছে বোঝাতে দিস, THIS। অনেকগুলো জিনিস কাছে বোঝাতে দিস, TACAC। একটা জিনিস দূরে বোঝাতে দ্যাট, TACAT দ্যাট। তারপর হচ্ছে অনেকগুলো জিনিস দূরে বোঝাতে দোস। ক্লিয়ার? মনে হয় বোঝাতে পারলাম ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হলো। এবার আমরা চলে যাব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনের সঙ্গে রিলেটিভ প্রোনাউনটা একটু রয়েছে। আমরা এখানে বলেছিলাম হু, হোম, হোস, হোয়াট। এবার আমরা জানবো রিলেটিভ প্রোনাউন। দেখো এই রিলেটিভ মানে কি? সম্পর্ক, সম্পর্ক বোঝাবে। রিলেটিভ কথাটার মধ্য দিয়েই আমাদের রিলেটিভ প্রোনাউনকে জানতে হলে রিলেটিভ কথাটাই আমাকে বলে দিবে। আমাকে এই রিলেটিভ কথাটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক, আত্মীয়, তাই না? এই রিলেটিভ মানে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে রিলেটিভের মধ্যে কারা কারা থাকছে। রিলেটিভের মধ্যে থাকছে হু, which, what, থাকছে হচ্ছে তোমার দ্যাট। এই চারটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। এবার তুমি হয়তো বলতে পারো যে এই ইন্টারোগেটিভ প্রোনাউন তো WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, রিলেটিভ প্রোনাউনগুলো তো WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, তাই না? আমার এই দুটোর মধ্যে একটু আমরা সম্পর্ক বোঝার চেষ্টা করবো। আসলে এগুলোকে দিয়ে যখন আমরা কোচিং করি না, সেই কোচিংগুলো করার সময় আমরা দেখি যে একটা করে নাউন আমরা পেয়েছিলাম, নামের পরিবর্তে এগুলো ব্যবহার হয়েছিল। কিন্তু আসলে এগুলো নামের পরিবর্তে ব্যবহার হয় না। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে সাহায্য করে বা প্রশ্ন করতে সাহায্য করে। আর এখানে যে রয়েছে হু, হুইচ, হোয়াট, দ্যাট, এরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে, এরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করবে না, এবং এদেরকে যদি তুমি প্রশ্ন করো কোনো নাম কি খুঁজে পাবে না। তাই জন্য এদেরকে বলা হবে WH। এরা কোশ্চেন দিয়ে শুরু হলো, এরা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এরা আসলে কি রিলেটিভ, এরা সম্পর্ককে বোঝায়। দেখো কীভাবে বোঝায় আমরা একটু দেখবো। আমরা একটু উদাহরণের মাধ্যমে যাব। মনে করো আই নো দি গার্ল, আমি মেয়েটাকে চিনি। হু ইজ ইয়োর গার্লফ্রেন্ড। ক্লিয়ার? একটা লাইন লিখলাম। তাহলে এখানে আমার রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভে আছে না ইন্টারোগেটিভে আছে আমাকে বুঝতে হবে। আমি আগে বলেছি ইন্টারোগেটিভ প্রোনাউন চারটা, কি কি? হু, হুম, হোয়াট, হুজ, হোয়াট। তার মানে এগুলো দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করবো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে, এবং এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা একটা করে নাউন খুঁজে পাবো। কারণ নাউনের সাথে আমরা জেনেছি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো প্রোনাউন। তাহলে এই হু, হুম, হুজ, হোয়াট এগুলো দিয়ে আমরা যখন প্রশ্ন করেছিলাম সেগুলোতে আমরা নাউন পেয়েছিলাম। সেই জায়গা থেকে এখানে আমরা একটা পেলাম প্রোনাউন, যেটাকে বলা হচ্ছে দেখো হু। তাহলে আই নো দ্য গার্ল হু ইজ ইয়োর গার্লফ্রেন্ড। আমি ওই মেয়েটাকে চিনি যে হয় তোমার বান্ধবী। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে হুটা কে? হুটা হচ্ছে এই গার্লফ্রেন্ডটা, ইনি, এই ইনিটা কে?
বুঝে নি গালটা। তার মানে এটাকে যদি আমি এইভাবে শিখি তাহলে হবে, দেখো এখানে এই আমি কেমন করে বুঝবো যে এটা রিলেটিভ প্রোনাউনে আছে না ইন্টারোগেটিভ প্রোনাউনে আছে। আমার এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নেই, কোশ্চেন মার্ক নেই। যদি থাকতো তাহলে মনে করতো আমার ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়বে এটা। যেহেতু আমার এখানে কোনো কোশ্চেন মার্ক নেই বা ইন্টারোগেটিভ মার্ক নেই, তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে যে এটা আমার এটা কি সেন্টেন্স আছে। দেখো তো আমি এখানে লিখলাম আই নো দ্য গার্ল হু ইজ ইওর গার্লফ্রেন্ড। তার মানে এটা বোঝা যাচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা যথাযথ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই হুটা কাকে ইন্ডিকেট করছে না, এই গার্লটা, এই গার্লটাকে বোঝাচ্ছে। এখানে একটা নোট আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো আই নো দি গার্ল হু ইজ ইওর গার্লফ্রেন্ড। তাহলে হুটাকে না এই গার্লটা। এখানে এই রিলেটিভ প্রোনাউনগুলো যার পাশে বসে তাকে নির্দেশ করে কথা বলে। আমি আবার বলছি, এই রিলেটিভ প্রোনাউনগুলো যার পাশে বসে, যার পরে বসে তার সম্পর্কে কথা বলে, অন্য কারো সম্পর্কে কথা বলে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম, মানে সে যার কাছে থাকবে তার সঙ্গে রিলেশন, তার সঙ্গে সম্পর্ক তৈরি করবে। যেরকম এখানে গার্ল আছে, গার্লের সঙ্গে সম্পর্ক তৈরি করছে এখানে। তাহলে এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, এখানে কোশ্চেন মার্ক নেই। এবার আরও একটা জিনিস, এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি করে, সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে এবং দুটো নাম সম্পর্কে বলে। কিন্তু এই রিলেটিভ প্রোনাউনগুলো কি করে, এই রিলেটিভ প্রোনাউনগুলো দুটো ভিন্ন ধরনের সেন্টেন্সকে একত্রিত করে। যেরকম মনে করো আই নো দি গার্ল, এটা একটা সেন্টেন্স, এবং ইজ ইয়োর, আই নো দি গার্ল এটা একটা সেন্টেন্স, এবং ইজ ইয়োর গার্লফ্রেন্ড এটা একটা সেন্টেন্স। তাহলে রিলেটিভ প্রোনাউনগুলো কি করছে না, এই দুটো সেন্টেন্সকে, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্সকে সে কি করলো, হু যোগ করলো। তাহলে এই আত্মীয়তার কাজ করলো, ঘটকের কাজ করলো। তার মানে এই হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই, দুটো সেন্টেন্সকে এক জায়গায় করলো। কিন্তু আমার ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলেছিলাম, যে ওই নামটাকে প্রশ্ন করলে একটা আমি নাম পাচ্ছিলাম। কিন্তু এখানে যদি প্রশ্ন করি, আমি এখানে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে, আমি আর একবার বলার চেষ্টা করছি, ইন্টারোগেটিভগুলোকে প্রশ্ন করে নাউন পাওয়া যায়, তাই জন্য এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলেও অর্থের দিক থেকে অনেক আলাদা হয়, তবুও আমি একটু বলার চেষ্টা করছি। যাই হোক, এখানে এরা রিলেটিভগুলো কি করে, যার পরে বসে তাকে রিলেট করে কথা বলে, কিন্তু এরা যার পাশে বসে তাকে রিলেট করে কথা বলে না। যেরকম হু কার সম্পর্কে তাকে রিলেট করে কথা বলবো, হু গার্ল সম্পর্কে কথা বলবো, তাহলে হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। এবং অন্যদিক থেকে আমরা দেখি এখানে কোশ্চেন মার্ক চিহ্ন নেই, তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হতেই পারে না। আরও একটা দিক আমাকে দেখতে হবে, এরা দুটো সেন্টেন্সকে কি করে, ভিন্ন ধরনের সেন্টেন্সকে এক জায়গায় করে, তার মানে হু হচ্ছে আমার রিলেটেড, সম্পর্ক করেছে। এরকমভাবে আমরা যদি আরও যেগুলো রয়েছে, হুইচ দিয়ে করতে পারো, দ্যাট দিয়ে করতে পারো। আমি যদি একটা সেন্টেন্স বলি এরকম যে ইউ ব্রোকেন দ্য গ্লাস দ্যাট আই গিভ ইউ, তুমি যে গ্লাসটা ভেঙে ফেলেছো সেটা আমার দেয়া। তার মানে কি, দ্যাটটা কাকে নির্দেশ করে, গ্লাসটা হচ্ছে কি, গ্লাসকে রিলেট করে কথা বলছি, কারণ গ্লাসের পরে বলছে দ্যাট। তাহলে আমরা মোটামুটি রিলেটিভ প্রোনাউনটা বুঝলাম। আমি যদি আরও এরকম বলি, আরও সময় আছে, এখানে আমরা একটু বুঝলাম। তাহলে কি, হু ইজ হোয়াট দ্যাট, আই নো দ্য গার্ল হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এই দুটো সেন্টেন্স এক জায়গায় করলো। আমরা রিলেটিভ প্রোনাউনগুলোকে একটু বুঝলাম, তাই না? সরি, তাহলে রিলেটিভ এবং এই ইন্টারোগেটিভ গুণগুলো এটা আমাকে ভালো করে একটু ধ্যান দিতে হবে। এগুলো হু, হুম, হুজ, হোয়াট, এগুলো হচ্ছে হু, হুইজ, হোয়াট, দ্যাট, এগুলো কি করবে, দুটো সেন্টেন্সকে এক জায়গায় করবে এবং যার পরে বলবে তাকে রিলেট করে কথা বলবে, এবং সেন্টেন্স শেষে কোনো প্রশ্ন থাকবে না। আর এগুলো যেখানে বলবে, এদেরকে জিজ্ঞাসা করে তুমি একটা নাউন পাবে, এবং যার পাশে বসবে তাকে রিলেট করে কোনো কথা বলে না এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো, এবং ওই সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে, কারণ এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো দিয়ে সেন্টেন্স গঠন করতে আমাদেরকে সাহায্য করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে মনে হয় বোঝাতে পারলাম। এটাকে আমি এবার মিশাচ্ছি। এবার আমরা চলে যাব, এবার আমরা রিলেটিভ হলো রিফ্লেক্সিভ আলোচনা করবো। রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন আমি মনে করবো যে যেরকম আছে মাইসেলফ,
ইউ সেলফ, আওয়ার সেলফ। তার মানে যেগুলো সেলফ যুক্ত ওয়ার্ড, সেলফ সেলফ সেলফ, হয় ACLF থাকবে আর নয় ACLVS থাকবে। বহুবচনের ক্ষেত্রে, প্লুরাল নাম্বার ক্ষেত্রে ACLVS আর সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ACLF। তার মানে এগুলো থেকেও কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে খুঁজে পাবো। তবুও আমি একটা আলোচনা করব উদাহরণের মাধ্যমে। এই রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কোনগুলোকে বলবো। রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন শেখার সময় এই রিফ্লেক্স কথাটাই কিন্তু যথেষ্ট। রিফ্লেক্স মানে কি? এই যে আলোটা আমার গায়ে রিফ্লেক্স করছে, তার মানে মনে করো এটা যদি একটা দর্পণ হয়, আয়না হয়, তুমি এটাতে যদি লাইট ফোকাস করো, তারপরে এখান থেকে কি করবে, লাইটের বিপরীতে ঘুরে আসবে। তার মানে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টের, এটা সাবজেক্ট যাচ্ছে বলে অবজেক্ট তৈরি হচ্ছে, এবং এই অবজেক্টের মধ্যে যা তৈরি হচ্ছে এটা কে আছে, এখানে সাবজেক্ট আছে। তার মানে অবজেক্টের মধ্যে সাবজেক্ট যদি বর্তমান থাকে, মানে অবজেক্টের মধ্যে যদি সাবজেক্ট থাকে, তাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে করো একটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করবো। খাতা কলম নিয়ে থাকলে, আমি আবার বলছি খাতা কলম না থাকলে খাতা কলম নিয়ে করবে ক্লাসটা, তাহলে একটু সুবিধা হবে। যাই হোক, আমি যদি বলি এরকম হি, আমরা একটু রিফ্লেক্সিভ প্রোনাউনটা বোঝার চেষ্টা করবো। রিফ্লেক্স মানে আমি বললাম রিফ্লেক্স করছে, মানে অবজেক্টের মধ্যে সাবজেক্ট থাকছে। এরকম মনে করো হি কিল himself, he killed himself, সে মারলো himself, নিজেকে। আমরা একটু ধ্যান দিয়ে দেখো তো যে এই হিমসেলফের মধ্যে, এই কথাটার মধ্যে হি আছে কি নাই? সে নিজে নিজেকে মারলো, তার মানে কি এই হিমসেলফের মধ্যে কিন্তু হি কথাটা আছে, এই হি ব্যক্তিটা আছে, সে নিজে নিজেকে মারলো। তো এই হিমসেলফটা কি? এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝাতে পারলাম? তার মানে এই যে হিমসেলফ, যে লোকটা নিজেকে মারলো, এই লোকটাকে হি কিড মারলো, হি হিমসেলফ। এরকম ভাবে যতগুলো রয়েছে সেলফ এবং সেলফ যুক্ত, আমি আবার বলছি ACLF, এটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে, আর এগুলো ব্যবহার হবে ACLVES সেলফ, এগুলো ব্যবহার হবে হচ্ছে তোমার বহুবচনের ক্ষেত্রে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। তো সেলফ এবং সেলফ এগুলো যদি কোনো প্রোনাউনের মধ্যে তোমরা দেখতে পাও, তাহলে তুমি মনে করবে যে এগুলো হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এবার রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের হলো। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা মনে হয় বোঝাতে পারলাম। এগুলো যতই আমরা এখানে নিয়মগুলো জানি, তারপরেও একটু মুখস্থ রাখতে হবে। রিফ্লেক্সিভ হলো। এবার আমরা চলে আসবো রিসিপ্রোকাল। এগুলো একটু মিশিয়ে দিচ্ছি, জায়গা সংকীর্ণ আছে। এবার আমরা চলে আসবো রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল প্রোনাউন। এই রিসিপ্রোকাল আমরা জানবো। রিসিপ্রোকাল রিফ্লেক্সিভ আমরা জানলাম, রিসিপ্রোকাল সম্পর্কে জানবো। আসলে রিসিপ্রোকাল প্রোনাউনগুলো এরকম, মনে করো each other এবং one another, রিসিপ্রোকাল। আচ্ছা, এই রিসিপ্রোকাল যে প্রোনাউনগুলো রয়েছে, এগুলোকে আমরা কি করে বুঝবো? each other মানে হচ্ছে একে অপরের সঙ্গে। মনে করো আমি একটা উদাহরণ দিয়ে একটু বলার চেষ্টা করবো। এই দুটো যেগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, মাথায় রাখবে, এবং এগুলো কিছু মুখস্থ করার ব্যাপার আছে। আমি মিশিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পোস্ট করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো। এখানে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এগুলোর একটু ব্যবহার মতো আমরা দেখব। দেখো এখানে যদি আমরা ইচ আদারটা লিখি, ইচ আদার বলতে মনে করো এখানে আমি একটা এ বি কে মারলো, এখানে কি তোমার প্রতিক্রিয়া ঘটলো? এই একটা যখন মারলো, একতরফা ঘটলো না?
যদি বি আবার মারে, এ কে যদি বি এ কে মারে তাহলে কি এদের প্রতিক্রিয়া ঘটলো, এ বি কে মারলো মানে একতরফা হলো। এবার বি যখন এ কে মারলো তাহলে দুতরফা হয়ে গেল, মানে একে অপরের পরিপূরক হয়ে গেল, সমান সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমি এই শিক্ষাটা নিতে পারবো যে ইচ আদার হচ্ছে দুজনের মধ্যে দুজনে, বুঝতে পারবো না? আমি যেমন বলি একটা সেন্টেন্স দিচ্ছি আমি এখানে, যে the two students love each other. Sentence দেখলাম, two students love each other, তার মানে দুটো ছাত্র কি করে একে অপরকে ভালোবাসে, মানে কেউ বি কে ভালোবাসে, বিও এ কে ভালোবাসে। বুঝা গেল? ইচ আদার, টু স্টুডেন্টস লাভ ইচ আদার, যখন একে অপরকে পুরোপুরিভাবে দুজনে দুজনকে ভালোবাসবে তখন এটাকে বলা হবে ইচ আদার, একে অপরের পরিপূরক হলো। এবার মনে করো যে আমি আরো একটা সেন্টেন্স লিখলাম, মনে করো এখানে, সেটা হচ্ছে আমি যদি লিখি এখানে 10 স্টুডেন্টস love, এখানে কি লিখবো? এখানে হচ্ছে আমরা অন অ্যানাদার লিখবো। ক্লিয়ার? কারণ 10 জন স্টুডেন্ট 10 জনকে ভালোবাসে, একে অপরকে সবাইকে ভালোবাসে। 10 স্টুডেন্টস লাভ অন আদার, অন আনাদার মানে হচ্ছে 10 জনে 10 জনকে ভালোবাসে, একে অপরকে সবাইকে ভালোবাসে। এক কথায় 2 এর অধিক হয়ে গেলে যত হবে 2 টা 4 টা 5 টা 10 টা 50 টা 1 লাখ 2 লাখ যা হবে, সব স্টুডেন্ট যখন সবাইকে ভালোবাসবে তখন সেটাকে বলা হবে অন আনাদার। আর যখন দুজনের মধ্যে ভালোবাসা হবে তখন সেটাকে বলতে হবে ইচ আদার। মনে হয় রেসিপ্রোকালটা আমরা বুঝলাম। এবার আমরা চলে যাব হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন। এই ইনডিফিনিট প্রোনাউনগুলো ইনডিফিনিট প্রোনাউন এই যে ইনডিফিনিট প্রোনাউন আমি কোনগুলোকে বলছি? ইনডিফিনিট আমরা আর্টিকেল শিখেছিলাম অনির্দিষ্ট, ঠিক একই রকমভাবে ইনডিফিনিট প্রোনাউন আমরা সেগুলোকে বলবো যে প্রোনাউনগুলো কি অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে। যেরকম মনে করি আমি যদি বলি যে সামবডি কাম হিয়ার, আমি তো বললাম 2 জন 3 জন, একটা ছেলে একটা মেয়ে, এরকম বললাম। আমি যদি বলি এভরিওয়ান গো, প্রত্যেকে যাও, এখানে কয়েকজন নির্দিষ্ট নাই। ঠিক এই ধরনের যে প্রোনাউনগুলো রয়েছে এই প্রোনাউনগুলোকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন, যেগুলো নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। যদি আমি বলি এরকম, এগুলোকে সাধারণত মুখস্থ রাখতে হবে। যেরকম আমি এখানে লিখলাম অন অল সাম সেভারাল, everybody, everyone, everything, everything, somebody, someone, something. Nobody,
এগুলো যতই আমি নিয়মগুলো বলি তবুও তোমাদের একটু মনে রাখতে হবে। তো অন অল, সাম সেভারাল, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এরকম যেসব প্রোনাউনগুলো রয়েছে এগুলোকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলবো, অনির্দিষ্ট প্রোনাউন বলবো। কারণ দেখো, আমি যদি বলি অল অফ ইউ আর রং, তোমরা সবাই ভুল, তার মানে কি আমি কাউকে নির্দিষ্ট করে বললাম না, সবাইকে বললাম। ঠিক আছে, এরকমভাবে সামবডি, সামওয়্যার, এভরিওয়ান, তারপর হচ্ছে এভরিথিং, তারপর হচ্ছে নোবডি, নাথিং, এগুলোর কোনো নির্দিষ্ট নয়, এগুলো অনির্দিষ্ট, তাই জন্য এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তো আজকে মোটামুটি এই প্রোনাউনটা মোটামুটি সম্পর্কে আমি একটু বলেছি, তার মধ্যে অনেক হয়তো ছেড়ে দিয়েছি হতে পারে, তবুও তোমরা আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা যে 8 প্রকার আমি এখানে কোথাও ছাড়লাম, একটু জায়গা হয়তো ছাড়া পড়েছে, আমি একটু আলোচনা করবো। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন যখন আমরা শিখেছিলাম, সেখানে দেখা গেল যে আমরা জানলাম যে পার্সোনাল প্রোনাউনের কোনগুলো সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, কোনগুলো অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, কোনগুলো পসিটিভগুলো কখন সাবজেক্ট হয়, কখন অবজেক্ট হয়। পসিটিভের প্রোনাউনের কার পূর্বে ভাগ বসে, কার পূর্বে অবজেক্ট বসে, কার পূর্বে অফ বসে, কার পূর্বে ভাগ বসে, এগুলো আমরা দেখেছি। তো সেখানে একটা জিনিস হয়তো আমি ছেড়ে দিয়েছি, যেটা একটু কম। দেখা গেল যে এমন একটা সেন্টেন্স পড়লো, যে সেন্টেন্সটার মধ্যে তোমার তিনটেই হচ্ছে তোমার ভাব আছে, সরি, তিনটে সাবজেক্ট আছে। মনে করো আমি তুমি এবং সে গিয়েছিলাম, মনে করো একটা সেন্টেন্স আমি লিখলাম। এটা যদি আমরা সাধারণত যে তিনটে সাবজেক্ট আছে, ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন আছে, এইভাবে যখন আমরা কোনো সেন্টেন্স লিখবো তখন আমাকে মাথায় রাখতে হবে আমরা সাধারণত কীভাবে লেখার চেষ্টা করি। কিন্তু আই মানে আমি, ইউ and he বা she gone there, এরকম যা হয় লিখবো। আসলে এখানে প্রোনাউনগুলো কিন্তু আমাকে সাজাতে হবে। যখন কোনো সেন্টেন্সের মধ্যে তিনটে প্রোনাউন থাকবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা কী করবো? সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে 231 ধারা, 231 ধারা মাথায় রাখতে হবে। এই নিয়মে আমাকে লিখতে হবে। আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আমাকে কীভাবে লিখবো? আমরা লিখবো 231 ধারা। তার মানে কি? 2 মানে কি? এখানে সেকেন্ড পারসন ইউ, 3 মানে হচ্ছে হি, আর 1 মানে কি? এখানে কি? আই, ফার্স্ট পারসন, অ্যান্ড আই গান দেয়া। বুঝতে পারলাম? শুধুমাত্র একটা ক্ষেত্রে বুঝবে না, সেটা হচ্ছে যদি কোনো গিল্টি বোঝায়। দেখা গেল 3 জনে অপরাধী, আমরা 3 জনে চুরি করেছি, 3 জনে অপরাধী, 3 জনে আসামি, এরকম যদি বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার এটাই হবে 121 ধারা, 123 ধারা। যদি গিল্টি বোঝায়, বোঝাতে পারলাম? আমি আরেকবার বলার চেষ্টা করছি। সাধারণত আমরা এইভাবে লেখার চেষ্টা করি, কিন্তু আমরা লিখবো 231 ধারায় লিখবো। কারণ 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, আর 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন। কিন্তু যদি আমাদের দ্বারা কোনো গিল্টি বোঝায়, আমরা 3 জনে যদি কোনো অপরাধমূলক কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাই লিখবো না। শুধুমাত্র গিল্টির ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে আমরা 231 ধারা লিখবো। তখন এই যে আই, ইউ অ্যান্ড হি, এইভাবেই লিখবো। বুঝতে পারলাম? মনে হয় বোঝাতে পেরেছি। তার মধ্যেও হয়তো অনেকে, এরপরে আমি চলে যাব হচ্ছে তোমার ভাব সম্পর্কে। এরপরে আমরা ভাব সম্পর্কে নিয়ে আলোচনা করব। আমরা আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো মোটামুটি 0 to অ্যাডভান্স লেভেলে আমি তৈরি করছি। তার মানে এই পর্যন্ত মোটামুটি আমার এই 7টা ক্লাস বা 6 নম্বর ক্লাস চলছে, সরি। এরপরে আমাদের 7 নম্বর ক্লাস যেটা আমি করব সেটা হচ্ছে ভার্ব নিয়ে। এবং আমার এই ভিডিওগুলি কেমন হয়েছে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি কোশ্চেন করার চেষ্টা করব। তো আরও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।